আমরা যদি শুরুতেই দেখে নেই যে সিরাজগঞ্জ ৪ আসনটি, সেই ৪ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি থেকে আছেন এম আকবর আলী এবং মাওলানা রফিকুল ইসলাম আছেন জামায়াতে ইসলামী থেকে, এবং যার কথা বলছিলাম যে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী। তিনি এর আগে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্বে। এবং জামায়াতের প্রার্থী হিসেবে এর আগে আমরা দেখেছি যে 2008 সালে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি সেখানে জিততে পারেননি। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে যে ভোট কেন্দ্র 147টি এবং ঝুঁকিপূর্ণ কিন্তু বেশিরভাগই, যেটি আমরা সারাদিনই আলোচনার শীর্ষে রয়েছে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি। এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে যোগ দিবে আমার সহকর্মী দিলীপ কুমার গৌর। আমরা আরও বিস্তারিত নিশ্চয়ই দিলীপ কুমার গৌরের কাছে জানতে পারবো। দিলীপ, এখন পর্যন্ত যদি আপনার কাছে জানতে চাই যে পরিবেশ কেমন, কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ 31টি যে উপকরণ রয়েছে সেগুলি পৌঁছেছে কিনা, এবং এই যে রফিকুল ইসলাম বলা হচ্ছে জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বী, আসলে মাঠের বাস্তবতা কি? জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই কিন্তু সিরাজগঞ্জে যে 6টি সংসদীয় আসন আছে, সেই 6টি সংসদীয় আসনেই কিন্তু যে নির্বাচনী উপকরণ, সেই উপকরণগুলো পাঠানো হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আগে পাঠানো হয়েছে। তো আমরা অত দুর্বল জেনেছি যে অনেক কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে এবারের নির্বাচনে সিরাজগঞ্জের 6টি আসনে কয়েকটিতে কিন্তু হেভিওয়েট প্রার্থী রয়েছে। সিরাজগঞ্জ সদরে রয়েছে ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং সিরাজগঞ্জ 4-এ রয়েছে মাওলানা রফিকুল ইসলাম খান, যিনি জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, এবং সাইফ মুস্তাফিজ রয়েছে সিরাজগঞ্জ 6-এ এনসিপির নেতা, এবং আমিরুল ইসলাম আলিম রয়েছে বিএনপির কেন্দ্র সহপ্রচার সম্পাদক সিরাজগঞ্জ 5-এ। তো মূলত আমরা যদি দেখতে চাই যে সিরাজগঞ্জ 4-এর মাওলানা রফিকুল ইসলাম খান, তিনি 2008 সালে 4 দলীয় ঐক্যজোট থাকলেও ওই আসনটি ছিল উন্মুক্ত। তখন কিন্তু সেই আসনে আকবর আলী খান ধানের শীষ প্রতীক নিয়ে এবং মাওলানা রফিকুল। এই যে তৃণমূল পর্যায়ে জামায়াত ও সংশ্লিষ্ট যে সংগঠনগুলো রয়েছে তাদের সাংগঠনিক শক্তি যদি বলি, সেটি আসলে কতখানি দৃশ্যমান? আসলে আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিগত 17 বছর আমরা যেটি দেখিয়েছি যে জামাতের যে আন্দোলন বা তাদের ঐক্যতের যে আন্দোলন কর্মসূচিগুলো ছিল সেগুলো কিন্তু আসলে উল্লাপাড়াতেই বেশি হয়েছে। উল্লাপাড়াতে জামাত কিন্তু একটি শক্তিশালী সংগঠন এবং তৃণমূলে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত তাদের সংগঠন রয়েছে। পাশাপাশি মহিলা জামাতের যে সংগঠন, সেই সংগঠনটি শক্তিশালী, এবং দীর্ঘদিন ধরে আমরা দেখি যে উল্লাপাড়ায় কিন্তু জামাতের যে দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা কিন্তু জোয়ার এসেছে, এবং জনমত জরিপে আমরা যেটি জেনেছি যে আসলে এবারে দাঁড়িপাল্লা সেখানে জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে এই 17 বছরে কিন্তু সেখানে সংগঠন জামাত ইসলাম সংগঠন অনেকটা শক্তিশালী হয়েছে। পাশাপাশি বিএনপির মধ্যে আভ্যন্তরীণ কোন্দল রয়েছে। বিএনপির ওইখানে কিন্তু কোনো কমিটি নেই বর্তমানে, নির্বাচন পরিচালনা কমিটি দিয়ে আসলে বিএনপির সেখানে নির্বাচন পরিচালনা করা হচ্ছে, যে কারণে সব দিক দিয়ে একদিকে বিএনপির আভ্যন্তরীণ কোন্দল, অন্যদিকে কিন্তু জামাতের শক্তিশালী যে সংগঠন রয়েছে, যে কারণে এখানে কিন্তু মাওলানা রফিকুল ইসলাম খান শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং এখানে যিনি আছেন বিএনপি থেকে, তিনিও কিন্তু 2বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্ষিয়ার নেতা, বয়সের ভারে কিন্তু আসলে তিনি অনেক ভারী, যে কারণে নির্বাচনের মাঠে কিন্তু তিনি খুব কম উপস্থিতি ছিলেন। প্রচারণে তার সহধর্মিনী আসলে বিএনপির যিনি পক্ষে প্রচারণা করেছেন। পক্ষান্তরে আমরা দেখেছি যে মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় কিন্তু আপনারা জানেন যে একটি চলনবিল অঞ্চল, বিস্তীর্ণ চলনবিলেও গ্রামে গঞ্জে মাওলানা রফিকুল ইসলাম খান গণসংযোগ করেছেন, পথসভা করেছেন, যে কারণে কিন্তু আসলে জনসম্পৃক্ততা প্রচারণায় অনেকটাই এগিয়ে আছে মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়া 4 আসনে। পাশাপাশি জামাতের যে সাংগঠনিক শক্তি, সেই শক্তিও সেখানে অনেক শক্তিশালী, যে কারণে সব দিক মিলে সেখানে একটি ভালো পজিশনে আছে মাওলানা রফিকুল ইসলাম খান। দিলীপ কুমার গৌর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।